যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আপনার বোন রিয়ার স্বামী ইমন ভাই, ওনার মৃত্যু কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্টে হয়নি। এটা খুন, পরিকল্পিত খুন। আপনাদের তখন যে পোস্টমর্টম রিপোর্ট দেখানো হয়েছিল সেটা ফেক ছিল। আসল রিপোর্টে ইমন ভাইয়ের মাথার পেছনে গুলির চিহ্ন পাওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি তো খারাপ হয়েছি, এখনো আয় নাই তো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জানাই দিছি, রাখলাম। আপনি রুস্তম তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানেন কেমনে? বাজারে কিছু নাম চুপচাপ ঘুরতে থাকে, কেউ ডাক না দিলেও। আর দাম দিলে সবকিছুই পাওয়া যায়। শুনছি আপনি নাকি মজনু ভাইয়ের খুব কাছের মানুষ। কাছের না, তবে খুব বিশ্বাসের। বিশ্বাস এখন খুব দামি। দাম দিলে সবকিছুই পাওয়া যায়। আচ্ছা, এই মেয়ে তো মনে হয় অনেক চালু। সে আবার মজনু ভাইরে চাইতেছে না তো? যাই হোক, আমি যে কামে আছি সেটাই করি। এই যে দেন জিনিস, দেন জিনিস কই? জিনিস কই থেকে পাইলেন? ছোট একটা কাগজ, তাও আবার পিন আপ করা, ধরেন। আর এই যে কি, মানুষের তো একটা নাম থাকে, আমার একটা নাম আছে। আমার নামটা আমি খুব পছন্দ করি, আমার নাম শাবনূর। শাবনূর? নামটা জানি কই শুনছি মনে হইতেছে। কই শুনবেন, সিনেমায় শুনছেন। আরে বাংলাদেশে সালমান শাহ শাবনূরই তো হইল এক নাম্বার জুটি, নাম শুনবেন না? তা তো ঠিক আছে, কিন্তু আপনার নামটা আরো কোথায় যেন শুনলাম। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। চললাম মানে? এত রাইতে একটা মাইয়া মানুষ আমি একলা যাবো, আমার আগে দিবেন না? না, আমি আজমল চেয়ারম্যানের এলাকা যাই না, ওইখানে গেলে না ঝামেলা হইব। আর আমি যে তার ঘরের ভিতরেই আছি। ঘরের ভিতরে সন্দেহ কম হয়, আর এই ঘরের ভিতরে লোক দিয়েই বড় অঘটন ঘটানো যায়। আর মানুষ দূরের শত্রুরে ভয় করে, আর কাছের শত্রুর খবরও রাখে না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আল্লাহ হাফেজ, সাবধানে যাও। বাদশু, মজনু, রুস্তম, সবাই নিজের নিজের খেলায়, কিন্তু আসল চালটা তো আমিই দিই। আমি শাবনূর। আজমাল্লাহ, তোর দিন কনায় আইতেছে। আমার পোলা মারুফ তোর আসল জায়গায় আসছে। এখন আমার শুরু আর তোর গণনা শেষ। আমার কি যে খুশি লাগতেছে, আর কি আনন্দ আকাশে বাতাসে
হৃদয় আমার নাচিছে আজিকে ময়ূরীর মতো নাচিছে। হাই কি হয়েছে বাচ্চু? সারাদিন তোরা একবারও দেখলাম না, আবার এখন এসে একলা একটা নাচন কাচন শুরু করছস? হ্যাঁ কি? কিচ্ছু না আম্মা, মানুষকে একটু আনন্দ ভর্তি করতে পারে না। কিছু না বললে তো অনেক কিছুই আমার মনের মধ্যে চলে আসে। কি হয়েছে? আম্মা, অতি দ্রুত আপনার অপমানের বিচার হইব। বাচ্চু, এই আজমলের নামছিয়া আমার সামনে আর এই কথা কোনোদিন কবি না। সেদিন যা হয়েছে সেই অপমানে এখনো আমার রক্ত খালি টকবক করে। আম্মা, ওই দিন আমি চুপ ছিলাম ঠিকই, কিন্তু পইলা যায় নাই। না, আমি কোনো আশার কথা শুনতে চাই না। তুই যদি সত্যি কোনো বদলা নিতে পারস সেই দিন এসে আমার সামনে জানাবি। শোন, এই কথায় কথা আইসা এত আশার কথা আমারে শুনাইস না। তোর উপর আমার ভরসা নেই। আম্মা, খালি আমি না, আল্লাহর রহমতে তোমার বদলা নেওয়ার পথে মারুফও আগায় গেছে। মারুফ আমার নাতি কি করছে ও? এখনই কইতে চাই না আম্মা, সময় হলে নিজেই দেখতে পাইবেন। তোর উপর আমার ভরসা না থাকলেও আমার নাতির উপর অনেক ভরসা আছে। ও হলো ডাইরেক্ট তোর বাপের মতন, যেটা ওর রক্তে রক্তে। যদি পারে নাতি পারব। আম্মা, এটাই আমার ভরসা। আল্লাহ যেন ওরে সঠিক পথে রাখে। বদলা নিক বা না নিক, ও যেন কারো সামনে মাথা নত না করে, এইটাই আমার একমাত্র চাওয়া। এইটাই হইব আম্মা। তা না জানোস, তুই যখন হইছস এর 2-3 মাস পরে আব্বা না অনেক শখ করে তোর জন্য একটা সোয়েটার নিয়ে এসেছিল। সোয়েটারটা যে কত বড়, মানে তোর চেয়েও বড় আছিল। পরে শখ করে আনার পরে মা তোরে পরাইছিল সোয়েটারটা, দেখে এত ভালো লাগতেছিল, আমি না বায়না করছে আমি ওটা খুলে নিবো। তখন তো আমিও ছোট। পরে মা কি করলো, যে খাটের উপর দাঁড়িয়ে তারপর খুলে নিব। ঠিক আছে, খাটের উপর দাঁড়িয়ে আমি তোর খুলে নিছি। খুলে নেওয়ার পরে কতক্ষণ পরে বুঝতে পারছি আমি সোয়েটার নিয়ে দাঁড়ায় আছি, তুই আর নাই, তুই নিচে পড়ে গেছিস। মানে মা কিছু বলে নাই? মা আর কি বলবো, মা ওদিকে এমন ভাবে তাকাইছে আমি এক দৌড় মারছি, আর মার সামনেই থাকি না। আজকে অনেক ঠান্ডা লাগতেছে দেখে এই ঘটনা মনে পড়লো। হ্যাঁ, হ্যালো কেয়া, কি খবর? ও আমার জানের পরাণের বান্ধবী, ভাবলাম তোর একটা কথা কই। এই সময়? আচ্ছা কি কথা দোস্ত? আজ সারাদিন খুব বোর লাগতেছিল, তোর কথা খুব মনে পড়তেছিল। আহা, তুই না সবসময় নাটক করস। নয়ন ভাইরে যদি ভালো লাগার কথা কই, সে কি কইব? হাইসা দেব নাকি তাচ্ছিল্য দেখাইব? কিন্তু আমার তো তারে বলা ছাড়া আর কোনো উপায়ও নাই। আমার জান পাখিটার কালকে তো কলেজ আছে, তাই হ, আছে রে, আছে। এখন কিন্তু একটু বেশি হইতেছে, তাই না রে দোস্ত? प्यार मोहब्बत और इश्क में हम डूब गए, हम तुम्हारे लिए दीवाना हो गए। বাবা, তুই দেখি সব পড়া শিখে ফেলছিস রে। বাহ,
क्या बात क्या बात। বাহ, তুই তো পরীক্ষার আগেই পাশ করে গেছিস রে। তাও তোরেও আমার কিছু পড়াইতে হইব। হইছে, তোর সাথে পেছাল পাইরা সময় নষ্ট করা যাবে না, এখন রাখি। अच्छा ठीक আছে, কাল দেখা হইব আমার পরাণ পাখি। বাই। কে ফোন করছিল রে? ওই যে কলেজে আমার বেস্ট ফ্রেন্ড কেয়া। কেয়া? বেস্ট ফ্রেন্ড? আমি তো জীবনে কেয়ার নাম শুনি নাই, দেখিও নাই। আরে আপু, ও হইতেছে মানে কারোর বাসায় ওরকম ভাবে যায় না। আর এই তো ও রিসেন্টলি অ্যাডমিশন নিছে আমাদের কলেজে, এই জন্য। তানহা, এই ঘড়িটা তুই কই পেয়েছিস? কে দিছে তোর এগুলি? আরে বলতে ভুলা গেছিলাম, ওই যে একটু আগে যার কথা বলছিলাম কেয়া, ও দিছে আর কি গিফট। কে এত টাকা কই পেয়েছে? ঘড়িটা দেখে তো মনে হচ্ছে এটার অনেক দাম, বিদেশি ব্র্যান্ড। হ্যাঁ, তো কি হয়েছে? কেয়ার বাবা বিদেশে থাকে, আমার জন্য পাঠাইছে আর কি। তোর বান্ধবীর বাবা তোরে কেন ঘুরে দিব? আপু কেন, আমাদের হবু দুলাভাইও তো ইতালি থাকে। তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমার জন্য অনেক কিছু পাঠাইবো দেখবা। এই ঘড়ি কি, পারফিউম, ড্রেস, তারপর ওই যে বিভিন্ন ধরনের জুয়েলারিস, সব কিছু আমার জন্য পাঠাইবো, তাই না বলো? তানহা, তোরা যা ভাবতেছস তা কখনো হইব না। আমার জীবনে একজন আইছে, আর সেই সারা জীবন থাকবো। আপনার বোন রিয়ার স্বামী ইমন ভাই, ওনার মৃত্যু কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্টে হয়নি। এটা খুন। খুন? ইমন, তোমারে খুন করা হয়েছে? আমার ইমনের কেউ মাইরা ফেলেছে। তখন তুই চিৎকার করতেছিলি, আর আমি তখন কি করতেছিলাম? আপনাদের তখন যে পোস্টমর্টম রিপোর্ট দেখানো হয়েছিল সেটা ফেক ছিল। আসল রিপোর্টে ইমন ভাইয়ের মাথার পেছনে গুলির চিহ্ন পাওয়া গেছে। একটা মানুষরে মাইরা এই বদমাইশ চক্র কত সহজে অ্যাক্সিডেন্ট বানায় দিল, আর আমি তখন কোনো প্রশ্নই করি নাই। কাপুরুষ, আমি একটা কাপুরুষ। রিয়ার চোখে চোখ রাখবো কেমনে? কিভাবে কমু যে তোর স্বামী অ্যাক্সিডেন্টে মরে নাই, তারে খুন করা হয়েছে? ও আর কত সহ্য করব? এই সত্য জানলে কি ওই ভাঙা পড়বো, নাকি না জানলে ধীরে ধীরে শেষ হয়ে যাব? কিন্তু রিয়ার তো সত্যটা জানার অধিকার আছে। রিয়া ভাঙ্গুক আর না ভাঙ্গুক, এই সত্য লুকায় রাখার অধিকার আমার নাই। এইবার আর চুপ থাকবো না। সেই হোক, আজমল হোক আর বাচ্চু, অথবা অন্য কোন শত্রু, খুনের হিসাব তারে দিতেই হইব।
বিশ্বাস করেন আম্মা, আমি চুরি করি নাই। আমি আমার ব্যাগের মধ্যে এগুলি কেমনে আসলো আম্মা, সত্যি আমি জানি না আম্মা, আমি এগুলো নেই নাই। আমি এসব কথা শুনতে চাই না। মা, আমি না সব সময় আমার সর্বোচ্চটা দিয়া শ্বশুর বাড়ির মান রাখতে চাইছি, কিন্তু আমার শ্বশুর বাড়ির কোনো মানুষ আমার কোনোদিন আপন ভাবে নেয় নাই, একমাত্র ইমন ছাড়া। কোনোদিন আমারে কেউ বোঝার চেষ্টা করে নাই। জানো মা, আমার যদি কোনো দোষ নাও থাকতো না, ওরা সবসময় আমার কোনো না কোনো দোষ খুঁজে বাইর করতো, নিজের উপরে চাপাই দিত। আমার হাঁটা চলা বসা কথা বার্তা সবকিছু ওরা জানি কেমন কেমন চোখে দেখতো। আচ্ছা আপা, তুই তো এসব কোনোদিন আমাদের কিছু করছ নাই, আমরা কেউ জানি না এসব ব্যাপারে কিছু, একবারে তো বললি না কেন? বিয়ার সময় মায় আমার একটা কথা শিখাইছিল টিয়া, কইছিল বিয়ার পরে সব মাইয়া গো নিজের বাড়ি হয় তার শ্বশুর বাড়ি। নিজের বাড়ির বদনাম কি কোনোদিন কেউ অন্য কারো কাছে যা কইতে পারে? তাই মাথা নিচু কইরা মুখ বন্ধ কইরা সব সহ্য করছি, চুপ থাকছি, ভাবছি সব ঠিক হয়ে যাইব। আমি কত করে কইছি আমার রিয়া মা ভালো নাই, আমার বুকটা যে কেমন খা খা করছে, আমি তোরে বুঝাইতে পারুম না রে মা। ওরা কেউ আমার কথা শুনে নাই। নয়ন যে তোরে দেখে আইছে, আমার সত্যিটা কয় নাই। ভাইয়ারা আমি কইতে মানা করছিলাম মা, নাইলে তোমরা আমার নিয়ে শুধু শুধুই দুশ্চিন্তা করতা। জানো মা, আমি না আস্তে আস্তে সবকিছু ঠিক করে ফেলাইছিলাম। আমার শাশুড়ি মা আমার আর আগের মতো কষ্ট দিত না, আমার সত্যি হ্যাঁ তার নিজের মায়ের মতো ভালোবাসতে শুরু করছিল। তাই আমি অহনতা করে দোষ দেই না, দোষ হইল গিয়ে আমার ভাগ্যের, আমার কপালের। নাইলে আল্লাহ কি করতো, কি মনটা আমার কাছ থেকে দূরে নিয়ে যাইব মা। তোরে দেওয়ার জন্য আমার বুকটা এত ছটফট করতাম, পাগলের মতো আমি করতাম, কিন্তু আমার মা আমার কাছে সেই তো আইলো, সব শেষ হয়ে গেল। এই যে মা, আমি আবার শুরু করলাম এসব কথা কয়ে, আবার মনটা আর খারাপ করো না তো। এই তো কয়টা দিন হলো আপনার একটু ঠান্ডা হয়েছে। আমি আর কিছু কমু না, আমি আর কোনো কথা কমু না। আমার মা আমার বুকে ফিরে এসে ওইটা আমার সাথে, আমি আর কিচ্ছু চাই না। আব্বা, তুমি ঠিক আছো তো? তোমারে আজকে কেমন অন্যরকম লাগতেছে। শোন মারু, তোর যদি কখনো টাকা পয়সা লাগে আমার কোষ দিমুনি। এই মানুষটা তো টাকা চাইলে আগে 10টা প্রশ্ন করতো, আইস নিজে থেকে টাকার অফার দিতেছে, কাহিনী কি? অনুলতিপ মিয়া, সবজিটা যেন চুপচাপ নামানো হয়, বাজারে যাতে কোনো আওয়াজ না হয়, হইচই না হয়। সবজির ব্যবসার আলোচনা নিয়ে গোপন রিপোর্ট করলে এটা কি গোয়েন্দাগিরির পর্যায়ে পড়ে?